হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই মন দিয়ে পড়াশুনো করছো। আপকামিং স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং বি এক্সাম, তাকে লক্ষ্য করে আমরা যে ক্লাসগুলো শুরু করেছিলাম, সেখানে আমরা হিস্ট্রি, তার সঙ্গে ফিজিক্স আর জিওগ্রাফি, তার সঙ্গে আমরা বায়োলজি ক্লাস অলরেডি করছি। এরপরে আমরা পলিটি ক্লাস, তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি ক্লাস আমরা করব। তো যারা যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি সেপারেট থিওরিটিক্যাল ক্লাস করছি। এর সঙ্গে সঙ্গে আমরা প্রচুর কোশ্চেন অ্যান্সারও আলোচনা করব। আস্তে আস্তে করে আমরা সেই আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। একার পক্ষে তো অনেকগুলো সাবজেক্ট যেহেতু আছে, তো সেক্ষেত্রে সেগুলোকে কন্ডাক্ট করা, কোশ্চেন অ্যান্সার বানানো, এবং তাকে আবার ভিডিও করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো একটু ধৈর্য ধরো, আমরা অবশ্যই ক্লাস করব। যেহেতু আমাদের পরীক্ষা জানুয়ারি নাগাদ হবে, তো এটা অক্টোবর চলছে, নভেম্বরের মধ্যে আশা করি আমাদের থিওরিটিক্যাল ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর, জানুয়ারি এগুলোতে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তার মাঝেও আমরা কোশ্চেন অ্যান্সার কিন্তু কন্টিনিউয়াসলি আলোচনা করে আমাদের পুরো যে প্রিপারেশন জার্নি, তাকে কমপ্লিট করে ফেলবো একেবারেই। সে নিয়ে কোনো সন্দেহ রাখার কোনো ব্যাপার স্যাপার নেই। ওকে, তো চলো আজকে আমরা লাইফ সায়েন্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করব, যেটার নাম হচ্ছে পুষ্টি এবং ভিটামিন। আমরা এর আগের ক্লাসে কোষ বা কোষ বিদ্যা সম্পর্কে আমরা জেনেছি। এরপর আমরা সরাসরি পুষ্টি এবং ভিটামিন সম্পর্কে জানবো, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ওকে, তো মন দিয়ে সবাই একটু ক্লাসগুলো করো, তাহলে তোমাদের অসুবিধে কিছু হবে না। ওকে, তো পুষ্টিকে আমরা ইংরেজিতে বলি নিউট্রিশন, তোমরা জানো প্রত্যেকেই। যে পদ্ধতিতে জীবদেহে খাদ্য উপাদান সংগৃহীত হয়ে পরিপাক, শোষণ, আত্তীকরণের মাধ্যমে জীবদেহের বৃদ্ধি ঘটে, ক্ষয়পূরণ ঘটে এবং খাদ্যের মধ্যে যে শক্তি নিহিত থাকে, সেই শক্তিটা কি হয়, আমাদের কাজকর্মের শক্তি হিসেবে পরিগণিত হয়, বা আমাদের কাজকর্মের শক্তি, যেটাকে আমরা যান্ত্রিক শক্তি বলছি, সেই যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ফলে আমরা কাজ করতে পারছি, ফলে আমরা এই যে আমি কথা বলছি, তার জন্য যে শক্তি দরকার এই খাদ্য থেকে আসছে। আমি যে এই যে হাত নাড়ছি, এই হাত নাড়ার ক্ষেত্রেও যে শক্তিটা দরকার বা যে যান্ত্রিক শক্তিটা লাগছে, সেটাও কোথা থেকে আসছে, সেটা খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি থেকে আসছে। ঠিক আছে, তো আমাদের শরীরে এই যে পুষ্টি হচ্ছে, এই পুষ্টিটা খাদ্য গ্রহণের পর থেকেই হয়। খাদ্য গ্রহণের কারণেই হয়, পর থেকে ঠিক নয়, খাদ্য গ্রহণের পরেই হয়, তাই না? তার আগে খাদ্য আমাদেরকে খেতে হয়। আমরা যখন খাচ্ছি, সেটা আমাদের শরীরে যাচ্ছে, সেটা যাওয়ার পরে কি হচ্ছে, আমাদের শরীরের বিভিন্ন কলাকোষে তার আত্তীকরণ ঘটছে, তার শোষণ হচ্ছে, বোঝা গেল? এবং তারপরেই সেই কলাকোষে যখন খাদ্যটা চলে যাচ্ছে, সেখানে উইথ প্রেজেন্স অফ অক্সিজেন বা অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যটা কি হচ্ছে, পুড়ছে। পুড়ে তার খাদ্যের মধ্যস্থ স্থৈতিক শক্তি কি হচ্ছে, জেনারেট হচ্ছে, উৎপন্ন হচ্ছে, বোঝা গেল? তো এখানে কতগুলো পর্যায়ে সে পুষ্টি পেতে গেলে কতগুলো পর্যায়ে আমাদেরকে পেরোতে হয়। সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, 2 হচ্ছে পরিপাক, খাদ্য আমরা খাবো, তারপরে সেটা আমাদের পাকস্থলী থেকে শুরু করে ইভেন মুখবিবর, দাঁত, জিভ, লালারস, গ্রাসনালী, গলবিল, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এগুলো প্রত্যেকটা অঙ্গ যারা কিনা এই পরিপাকের যে প্রক্রিয়া, সেই পরিপাক প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। তারপরে ক্ষুদ্রান্ত থেকে কি হয়, ক্ষুদ্রান্ত থেকে আমাদের যে খাদ্যের যে সারবস্তু, আমাদের খাদ্যের যে মেন অংশ, সেটাকে কি করে, আমাদের শরীর শোষণ করে নেয়। এইবার চলে যায় কোথায়, চলে যায় কলাকোষে, কলাকোষে চলে যায়। এরপর কি হয়, এরপর আমরা থেকে বাইরে থেকে যে অক্সিজেনটা নিচ্ছি, যে প্রশ্বাসটা আমরা নিচ্ছি, সেটা কি করছে, আমাদের শরীরের রক্ত তাকে নিয়ে যাচ্ছে কলাকোষে। এই অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো বস্তু পুড়তে গেলে অক্সিজেনের দরকার হয়, তাই না? যে কোনো বস্তু পুড়তে গেলে অক্সিজেনের দরকার হয়, এবং সেই অক্সিজেন যখন কলাকোষে রক্ত নিয়ে যাচ্ছে, যখনই নিয়ে যাচ্ছে, আমরা খাদ্য গ্রহণের পরে বা সেই শোষিত খাদ্য কলাকোষে জারিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেখান থেকে শক্তি বেরোচ্ছে, সেই শক্তি আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ছে, আমরা সেই শক্তি নিয়ে কাজকর্ম করছি। বাদবাকি যে খাদ্যের অংশ, বাদবাকি যে খাদ্যের অপাচ্য অংশ, পরিপাকের পরে যে অংশটা বাকি থাকে, সেটা কি করছে, মল হিসাবে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে, মল হিসাবে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর একটা ঘটনা কি ঘটে, এটা তো পুষ্টির পর্যায়ে বললাম। যখন যখন আমাদের শরীরে এই যে
খাদ্যটা জারিত হচ্ছে বা যেটাকে আমরা পুড়ে যাচ্ছে বলছি, সেখানেও কিছু দূষিত পদার্থ তৈরি হয়। সেই দূষিত পদার্থটাকে আমরা বলবো রেচন পদার্থ। খাদ্যের অপাচ্য অংশ যেটা মলদার দিয়ে মল হিসাবে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা রেচন পদার্থ বলবো না। কলাকোষে যখন খাদ্য পুড়ছে তখন যে দূষিত পদার্থটা তৈরি হচ্ছে তখন সেই পদার্থকে আমরা কি বলবো? আমরা রেচন পদার্থ বলবো। যেমন ধরো রেচন পদার্থ আমাদের ঘামের মধ্য দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা যে মূত্র বিসর্জন করি, মূত্র বিসর্জন বা বলতে পারো মূত্র আমাদের শরীর থেকে যে বেরিয়ে যায় সেটাকে আমরা বলছি রেচন পদার্থ। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের 5টা পর্যায়। নেক্সট, আমরা যে খাদ্য খাচ্ছি সেটা কত ধরনের পুষ্টি আমাদের শরীরে দিচ্ছে। আমরা 2 ধরনের খাদ্য খাই, একটা দেহ পরিপোষক খাদ্য আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্য কাকে বলছি? আমরা যে খাদ্য খাওয়ার পরে আমাদের দেহ তৈরি হচ্ছে, আমাদের দেহের কর্মক্ষমতা বাড়ছে, সেটাকেই আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক আমাদের শরীরকে ইমিউনিটি সিস্টেম প্রোভাইড করছে, আমাদের শরীরের মধ্যে একটা ইমিউন সিস্টেমকে জেনারেট করছে বা তাকে জারি রেখেছে। এরকম কিছু খাদ্য রয়েছে, যেমন ধরো ভিটামিন, জল, খনিজ পদার্থ। এরা কি করছে? আমাদের শরীর গঠনে সাহায্য করছে না, এরা আমাদের শরীরের মধ্যে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে। আমাদের শরীরকে বাইরের শত্রু মানে ভাইরাস, মাইক্রোবস বা আমাদের ফাঙ্গাস এইগুলো থেকে, ব্যাকটেরিয়া, এগুলো থেকে আমাদের শরীরকে বাঁচানোর জন্য এরা কিন্তু কাজ করে চলেছে অনবরত। ঠিক আছে? পুষ্টির বিভিন্ন প্রকার পদ্ধতি রয়েছে। একটাকে বলা হয় অটোট্রপিক বা স্বভোজী পুষ্টি, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তার মানে সব ধরনের সবুজ উদ্ভিদ তাদের যে পুষ্টি সেটাকে আমরা বলবো স্বভোজী পুষ্টি, মানে নিজেরা খাচ্ছে, নিজেরা তৈরি করছে এবং নিজেরা খাচ্ছে। এরপরে আমরা দেখবো হেটারোট্রপিক বা পরভোজী পুষ্টি। পরভোজী পুষ্টি আমরা কাকে বলবো? যারা খাদ্য তৈরি করতে পারছে না, স্বভোজী তৈরি খাদ্য তৈরি করছে, মানে স্বভোজী যে খাদ্যটা তৈরি করছে সেই খাদ্য খেয়ে বা উৎপাদক যে খাদ্য তৈরি করছে সেই খাদ্য খেয়ে নিজেদের জীবন ধারণ করে, তাকে বলা হয় পরভোজী পুষ্টি। এছাড়া এখানের বিশেষ কিছু তোমাদের লাগবে না। নেক্সট হচ্ছে হলজৈবিক পুষ্টি। এই জাতীয় পুষ্টি প্রদর্শনকারী জীবরা শুধুমাত্র জৈব খাদ্যবস্তুর উপর নির্ভরশীল। কোশ্চেন কিন্তু আসতে পারে। উদাহরণ দিই, যেমন শাকাহারী খরগোশ সরাসরি উদ্ভিদকে খেয়ে নিচ্ছে, মাংসাশী সিংহ সরাসরি কি করছে? কোনো একটা জন্তুকে খেয়ে নিচ্ছে, সেটাকে বলা হয় হলজৈবিক পুষ্টি। মানুষ কি করছে? সরাসরি শাক খাচ্ছে, সরাসরি সবজি খাচ্ছে, সেভাবেই কি হচ্ছে? আমাদের পুষ্টি সম্পন্ন হচ্ছে। যদি বলা হয় প্যারাসাইটিক পুষ্টি, আমরা যা কিছু খাচ্ছি সব জৈব বস্তু খাচ্ছি, আমরা যা কিছু খাচ্ছি সব জৈব বস্তু থেকে তৈরি হচ্ছে। প্যারাসাইটিক পুষ্টি, এই প্রকার জীবিত প্রাণী তাদের উপর বাস করে, তাদের শরীর থেকে পুষ্টির রস সংগ্রহ করে। যেমন ধরো আমাদের মাথাতে যদি উকুন থাকে বা 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 আমাদের পেটের মধ্যে যে কৃমি আছে, 2 ধরনের কৃমি আছে, ফিতা কৃমি আছে, গোল কৃমি আছে, এরা কি করে? আমাদের শরীর থেকেই পুষ্টির রস সংগ্রহ করে বেঁচে থাকে। তাহলে ওদের শরীরের যে পুষ্টি পদ্ধতি সেটাকে আমরা বলবো প্যারাসাইটিক পুষ্টি পদ্ধতি, প্যারাসাইটিক পুষ্টি পদ্ধতি। এরপর আমরা বলবো স্যাপ্রোফাইটিক পুষ্টি। স্যাপ্রোফাইটিক পুষ্টি তাকে বলবো যখন কোনো জীব মৃত বস্তু বা পচনশীল জৈব বস্তুর উপর নির্ভরশীল। যেমন ধরো মিউকর মানে ব্যাঙের ছাতার মতো দেখতে, যে পচা বস্তুর উপরে কিংবা অনেকদিন পড়ে আছে কাঠ বা আমরা ধরতে পারি খড়ের গাদা, সেখানে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা বলছি মিউকর। ঠিক আছে? এরা হচ্ছে স্যাপ্রোফাইটিক পুষ্টি সংগ্রহ করে। নেক্সট হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় খনিজ সমূহ। উদ্ভিদ যে পুষ্টি পায় খাদ্য থেকে, তাদের নিজেদের তৈরি খাদ্য থেকেই তারা কি করে? সেটা কিছু অংশ তাদের নিজেদের খাওয়ার কাছে ব্যবহার করে, বাকিটা অংশ তাদের শরীরের বিভিন্ন অংশে সঞ্চয় করে রাখে, আর সেগুলো আমরা গিয়ে টপাটপ করে পারি আর খেয়ে নিই, ফল হিসেবে যেগুলো আমরা খাই বেসিক্যালি। যে সমস্ত পুষ্টি পদার্থগুলো উদ্ভিদের বৃদ্ধি এবং বর্ধনের জন্য একান্ত প্রয়োজন তাদেরকে বলা হয় অপরিহার্য মৌল, এসেনশিয়াল মিনারেলস আমরা বা এসেনশিয়াল এলিমেন্টস আমরা বলতে পারি। সেগুলো কারা কারা? এই অপরিহার্য যে উপাদান যেগুলো উদ্ভিদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয়, যে সকল পুষ্টি উপাদানগুলো রয়েছে, সেই তাদের মধ্যে একটা রয়েছে ম্যাক্রো আর একটা মাইক্রো। ম্যাক্রো কথার অর্থ বড়, মাইক্রো কথার অর্থ ছোট বা ট্রেস। তো ম্যাক্রো মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এইসব খাদ্য উপাদানগুলো থাকবে, কিন্তু সেটাকে আমরা বলছি ম্যাক্রো এলিমেন্ট। মাইক্রো বা ট্রেস খুব কম পরিমাণে, তবুও দরকার,
তবুও দরকার। এগুলো যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম কিন্তু বুস্ট হবে না, কমে যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ধরো ক্লোরিন, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, মলিবডেনাম, এগুলো হচ্ছে মাইক্রো বা ট্রেস এলিমেন্ট। সেটা হচ্ছে বেসিক্যালি এটা উইথ রেসপেক্ট টু প্ল্যান্ট, মানে উদ্ভিদ দেহের কথা বলছি, উদ্ভিদদের পুষ্টির কথা জানছি। উদ্ভিদ দেহের কিছু প্রয়োজনীয় উপাদান এবং তাদের অভাবজনিত লক্ষণ। উদ্ভিদ দেহে এই যে উপাদানগুলো আমরা দেখছি, এই উপাদানগুলো যদি কম হয়ে যায় সেক্ষেত্রে উদ্ভিদ দেহেও কিন্তু রোগ জ্বালা হতে পারে, রোগ বেড়া হতে পারে। তো কি কি রোগ হয় সেটা থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। যেমন ধরো আয়রন, এই আয়রন যদি উদ্ভিদ দেহে সঠিক মাত্রায় না থাকে বা সঠিক মাত্রায় যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কি রোগ হতে পারে? কচি পাতার ক্লোরোসিস হতে পারে, পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে, ওই গাছটার পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে। বেসিক্যালি পাতা যখন ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার মানে কি সেখানে ক্লোরোফিলের অভাব দেখা দিচ্ছে। কারণ যখন ক্লোরোফিল কোনো উদ্ভিদ দেহের কোথাও যদি কোনো অঙ্গে যদি প্রেজেন্ট থাকে তার রং কি হবে? সবুজ হবে সর্বদা, তাই না? তো যখন আয়রন পাওয়া যাচ্ছে না তখন এই ক্লোরোসিস রোগটা দেখা দিচ্ছে। বোঝা গেল? এরপর আছে কপার বা তামা। তামাকে আমরা কি বলি? কিউপ্রাম, যেটাকে শর্টে আমরা সিইউ দিয়ে প্রকাশ করি বা কপার বলি। সতেজতাহীনতা এবং কচি পত্রের পচন এবং ডাইব্যাচ। কচি পাতা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, এবং সেটা নিস্তেজ অসার টাইপের হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। বোঝা গেল? নাইট্রোজেন যদি সঠিক পরিমাণে উদ্ভিদ না পায় তাহলে তার পাতা কিন্তু ঝরে যেতে পারে। আবার কি, আবার তোমাদেরকে এটা মনে রাখতে হবে, পর্ণমোচী উদ্ভিদের যে পাতা ঝরে যায় সেইটা কিন্তু রোগ নয়, সেটা কিন্তু রোগ নয়, ঠিক আছে, সেটা অটোমেটিক ওই ওই উদ্ভিদের বৈশিষ্ট্য, সেটা একটা নির্দিষ্ট সময়ে বছরে ঝরে যাবে, তাই তাদেরকে আমরা পর্ণমোচী উদ্ভিদ বলি বা ডেসিডুয়াস বলি। ক্যালসিয়াম যদি ঠিকঠাক করে উদ্ভিদ দেহ না পায় তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে নেক্রোসিস বা মৃত মূলের কলা। এটাকে নেক্রোসিস যে রোগটা হয় বেসিক্যালি উদ্ভিদের মূলে হয়, ক্যালসিয়ামের অভাবে হয়। ম্যাগনেসিয়াম যদি ঠিকঠাক না পায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু পাতাতে ক্লোরোসিস হতে পারে, কারণ আমরা জানি ক্লোরোফিলের একটা উল্লেখযোগ্য উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ছাড়া কিন্তু ক্লোরোফিল তৈরি হতে পারে না। তাহলে ম্যাগনেসিয়াম যদি না পাওয়া যায় সঠিকভাবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লোরোসিস বা পাতা ফ্যাকাশে হয়ে যেতে পারে। এরপর আছে বোরন। বোরন না থাকলে কালো নেক্রোসিস হতে পারে, আর জিঙ্ক যদি না থাকে ক্লোরোসিস হতে পারে। তাহলে তোমরা এখান থেকে একটা কোশ্চেন করবে যে উদ্ভিদের যে ক্লোরোফিল, উদ্ভিদের শরীরে যে ক্লোরোফিল থাকে, যে পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্ট বলা হচ্ছে, যার জন্য উদ্ভিদ দেহ খাদ্য তৈরিতে সক্ষম হচ্ছে, এই ক্লোরোফিল তৈরিতে কোন মৌল ভূমিকা পালন করে? তোমরা করবে ম্যাগনেসিয়াম। কি করবে? ম্যাগনেসিয়াম। কি করবে? ম্যাগনেসিয়াম। ওকে, নেক্সট প্রাণীদেহের পুষ্টি। প্রাণীদের পুষ্টির জন্য আমরা দেখলাম দেহ পরিপোষক খাদ্য একটা দেখলাম, আর আর আমরা দেখলাম দেহ সংরক্ষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে পড়ছে কারা? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর দেহ পরিপোষক বলতে ভিটামিন পড়ছে, তার সঙ্গে জল পড়ছে, তার সঙ্গে ভুসি পড়ছে, তার সঙ্গে খনিজ পদার্থ পড়ছে। এগুলো হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য, দেহ পরিপোষক নয়। দেহকে যারা গঠন করছে তাকে আমরা বলছি দেহ পরিপোষক বা দেহ গঠনকারী খাদ্য। আর যারা দেহকে বাইরের রোগ প্রতিরোধ ক্ষমতা, বাইরের রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে, সেই জন্য আমরা তাদেরকে বলবো দেহ সংরক্ষক খাদ্য। দেহকে সংরক্ষণ করছে, দেহকে বাইরের শত্রুর হাত থেকে বাঁচাচ্ছে। বোঝা গেল? তো এই দেখো এখানে একটা কথা পড়বে তোমরা, রাফেজ। রাফেজ অ্যাকচুয়ালি ভুসি, যেটাকে ইংরেজিতে বলা হয় ফাইবার, যেটা ইংরেজিতে আমরা ফাইবার বলবো। ভুসি দেখবে বাজারেও কিনতে পাওয়া যায়। জেকের ভুসি বেসিক্যালি খুব আহ, খুব বিখ্যাত। ভুসি খাবে। ভুসি হচ্ছে আমাদের শরীরে যে আমরা খাদ্য খাই, যখন পাচিত হচ্ছে, পাচিত হওয়ার পর যখন মলটা বৃহদন্তের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেখানে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে কিন্তু ভুসি খুব সহযোগিতা করে। ভুসি কি করে? ওই বাইলসটা যেটা তৈরি হয়, মলের যে মণ্ডটা তৈরি হয়, সেটাকে খুব সহজেই বৃহদন্তের মধ্য দিয়ে নিয়ে যেতে পারে। পিচ্ছিলকারী পদার্থ হিসাবে কিন্তু আমাদের শরীরকে প্রোটেকশন দেয়। তার কারণ যদি সঠিকভাবে মলটা বাইরে না বেরিয়ে যায়, শরীরের মধ্যে যদি থাকে, তাহলে শরীরে নানা রকম রোগ হতে পারে, তাই না? যেমন কনস্টিপেশন হয় ভুসির অভাবে। ভুসি যদি আমরা খাদ্যে ঠিকমতো ভাবে না খাই সেক্ষেত্রে দেখবো কি আমাদের কনস্টিপেশন হতে পারে। বোঝা গেল? তাহলে দেহ সংরক্ষক খাদ্য। নেক্সট কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে তোমরা একটা ইনফরমেশন একটু ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যে খাদ্য আমরা খাচ্ছি তার সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ। কার্বোহাইড্রেটের সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ। আর এই কার্বোহাইড্রেট যখন আমরা খাচ্ছি, 1 গ্রাম কার্বোহাইড্রেট খাদ্য থেকে আমরা 4.2 কিলো ক্যালোরি তাপ বা শক্তি তৈরি হচ্ছে।
4.2 কিলো ক্যালোরি শক্তি তৈরি হচ্ছে 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে। এটাই কিন্তু পরীক্ষাতে আসে। কার্বোহাইড্রেট 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। কি করে? 4.2 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। আর আমরা যখন কার্বোহাইড্রেট খাচ্ছি আমাদের শরীরে কি হচ্ছে? সেটা দেহ গঠনের কাজে লাগছে। বোঝা গেল? ফ্যাট বা প্রোটিনের তুলনায় কার্বোহাইড্রেট দ্রুত শক্তি উৎপন্ন করে। প্রোটিনটা পাচিত হতে অনেকটা বেশি সময় লাগে, কার্বোহাইড্রেটটা পাচিত হতে অনেকটা কম সময় লাগে। তাই ইনস্ট্যান্ট যদি আমাদের শরীরে এনার্জি দরকার হয়, ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে কে? কার্বোহাইড্রেট। আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি, তাৎক্ষণিকভাবে এনার্জি সঙ্গে সঙ্গে শক্তি দেয় কে? কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেট আমরা যখনই খাই খুব সহজেই, খুব কম সময়ের মধ্যে সেটা পাচিত হয়ে 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম কিন্তু শক্তি উৎপন্ন করে। বোঝা গেল? কার্বোহাইড্রেটের উৎস কি? গম, আমরা যে আটা খাচ্ছি, রুটি খাচ্ছি, চাল ভাত খাচ্ছি, ভুট্টা খাচ্ছি, মকা যেটাকে বলা হচ্ছে, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের আলু। আলুতে কি থাকে? স্টার্চ থাকে। মিষ্টি আলু বলতে ওই রাঙা আলু টাইপের। এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণী, সেখান থেকেও আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট। দুধ পাচ্ছি, চিনি, এগুলোতে কি থাকছে? কার্বোহাইড্রেট থাকছে। বোঝা গেল? এখানে আর বিশেষ কিছু লাগে না। এখানে বলেছে দেখো, এরা নিউক্লিক অ্যাসিড তৈরিতেও সাহায্য করে। এতটা ডেপথে কোশ্চেন হবে না তোমাদের। একটা কোশ্চেন, কার্বোহাইড্রেটে কিন্তু কি কি থাকে? কার্বন থাকে, তার সঙ্গে হাইড্রোজেন থাকে, আর তার সঙ্গে অক্সিজেন থাকে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত কত? 1:2:1। 1:2:1 এই অনুপাতে কিন্তু কি থাকে? আমাদের কার্বোহাইড্রেটে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। বোঝা গেল? নেক্সট, প্রোটিন। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের লম্বা শৃঙ্খল, যা আমাদের শরীরের বিল্ডিং ব্লকস। আমাদের শরীরে এই যে কলাকোষ গঠন হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয়েছে যে পদার্থ দিয়ে, সেটা হচ্ছে প্রোটিন। বোঝা গেল? এই প্রোটিনের ক্ষেত্রেও যদি আমরা দেখি, এখানেও কিন্তু 1 গ্রাম প্রোটিন থেকে আমরা 4.2 কিলো ক্যালোরি শক্তি পাবো। বাট প্রোটিন ডাইজেস্ট হতে অনেক বেশি সময় লাগে, কার্বোহাইড্রেট কম সময় লাগে। মাথায় রাখবে কিন্তু এটা। তাই ইনস্ট্যান্ট এনার্জি যদি পেতে হয় তাহলে আমরা কার্বোহাইড্রেট খাবো। বোঝা গেল? 4.2 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। যে বার্জেলিয়াস প্রথম প্রোটিন কথাটি ব্যবহার করে, দেখো এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের পোর্শন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্শন। কি না, এই যে প্রোটিন বলছি এই যে প্রোটিন বলছি আমরা, এই প্রোটিন নামকরণ করেছিলেন কে? যে বার্জেলিয়াস। বোঝা গেল? প্রোটিন হলো এমন একটি জটিল যৌগ যা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে অ্যামাইনো অ্যাসিড দ্বারা নির্মিত। আমি তোমাদেরকে বললাম যে কার্বোহাইড্রেট যখন ভেঙে যাচ্ছে, এর যে সরলতম অংশ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি গ্লুকোজ। কার্বোহাইড্রেটের সরলতম অংশ তোমরা স্টার দিয়ে লিখে রাখতে পারো। কার্বোহাইড্রেটের সরলতম অংশ হচ্ছে আমাদের গ্লুকোজ। ঠিক আছে? সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ। আর যদি প্রোটিন হয় তার সরলতম অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? তার সরলতম অংশ, প্রোটিনের যদি আমরা সরলতম অংশ দেখি তাহলে সেটা হবে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? সরলতম অংশ কি হবে? অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে প্রোটিন যখন ভাঙছে বা প্রোটিন জাতীয় খাদ্য যখন আমরা খাচ্ছি, সেটা যখন ভেঙে যাচ্ছে তখন কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। প্রোটিনের সরলতম অংশ অ্যামাইনো অ্যাসিড, এটাও তোমাদের মনে রাখতে হবে। প্রোটিন আমাদের দেহ গঠন করে, এটাও তোমাদের মনে রাখতে হবে। প্রোটিন কত তাপশক্তি উৎপন্ন করে? 1 গ্রাম প্রোটিন 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেন 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড নিয়ে কিন্তু যুক্ত থাকে, অর্থাৎ প্রোটিনকে যদি আমরা ভাঙি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা পেতে পারি। প্রোটিন সিনথেসিসের জন্য বা প্রোটিন তৈরির জন্য নাইট্রোজেন গ্যাস অপরিহার্য। তার মানে আমরা প্রোটিনের মধ্যে নাইট্রোজেন একটা উপাদান হিসেবে পাবো। কার্বোহাইড্রেটে কি দেখলাম? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে। এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন উপস্থিত থাকে। ঠিক আছে? প্রোটিনের নাইট্রোজেন এটা তো থাকবে, তার সঙ্গে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কিন্তু থাকতে হবে। প্রোটিন শরীরের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, শরীরের মেরামতি সেখানে কি হয়? প্রোটিন, তার জন্য প্রোটিনের দরকার রয়েছে। আমাদের শরীরে কোথাও যদি ক্ষয়ক্ষতি ঘটে, কোথাও যদি আমাদের ছিঁড়ে যায়, কেটে যায়, ফেটে যায়, যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে সেই জায়গা মেরামতির জন্য যখন সেল ডিভিশন হবে, সেক্ষেত্রে প্রোটিনের কিন্তু একান্তভাবে প্রয়োজন রয়েছে। প্রোটিন প্রথমে অ্যামাইনো অ্যাসিডে ভাঙে, তারপর পাচিত হয়। প্রোটিন কি হয়? অ্যামাইনো অ্যাসিডে ভাঙে, তারপরে পাচিত হয়। তার মানে প্রোটিনের সরলতম অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আর কার্বোহাইড্রেট যখন গ্লুকোজে রূপান্তরিত হয় তারপরে পাচিত হয়। বোঝা গেল? নবম অ্যামাইনো অ্যাসিড হিস্টিডিন
শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয়, হিস্টিডিন শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয়। আর প্রোটিনের অভাবে কি রোগ হয়? প্রোটিনের অভাবে একটা রোগ হয় কোয়াশিয়কর, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কোয়াশিয়কর রোগ নিম্নোক্ত কোন খাদ্যের অভাবে ঘটতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমরা উত্তর করবে প্রোটিন। প্রোটিনের অভাবে কি হচ্ছে? কোয়াশিয়কর নামে একটা রোগ হচ্ছে। এরপরে আসবা আমরা লিপিড। কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড যেটাকে আমরা বলছি সেটাকে আমরা বলছি ফ্যাট। কি বলছি আমরা? ফ্যাট। কি বলছি আমরা? ফ্যাট। এই ফ্যাট হলো গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ। তার মানে হচ্ছে ফ্যাটকে যখন, ফ্যাট জাতীয় খাদ্য যখন আমরা গ্রহণ করছি, সেই ফ্যাট গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে ভেঙে যাচ্ছে। তাহলে যদি কোশ্চেন পড়ে যে ফ্যাটের সরলতম অংশ কোনটা, ফ্যাটের সরলতম অংশ হচ্ছে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ফ্যাটে কি কি থাকে? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন বিভিন্ন অনুপাতে যুক্ত থাকতে পারে। ফ্যাট তৈরির জন্য কোনোটা স্যাচুরেটেড ফ্যাট বলছি, কোনোটা ট্রান্স ফ্যাট বলছি, কোনোটা আনস্যাচুরেটেড ফ্যাট বলছি। তো এই যে ফ্যাট, সেই ফ্যাটে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তো থাকে, সেখানে কিন্তু অনুপাতটা 1:2:1 হয় না বলেই একে ফ্যাট বলা হয়। যদি 1:2:1 হয়ে যায় তখন তাকে কার্বোহাইড্রেট বলা হবে। বোঝা গেল? আবার দেখো, এই যে লিপিড বা ফ্যাট, এখান থেকে আরো একটা কোশ্চেন পড়ে যে ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য কত, বা 1 গ্রাম ফ্যাট যদি আমাদের শরীরে পাচিত হয় তাহলে কত শক্তি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয় 9.2 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে এখান থেকে শক্তি কি পাওয়া যায়? শক্তি আমরা কি পাবো? এনার্জি কত পাবো? আমরা এনার্জি বা শক্তি হিসাবে এখান থেকে পাবো কত? 9.2 কিলো ক্যালোরি তাপশক্তি প্রতি গ্রাম। 1 গ্রাম ফ্যাট যদি পাচিত হয়, 1 গ্রাম ফ্যাট যদি পাচিত হয়, সেক্ষেত্রে আমরা 9.2 কিলো ক্যালোরি তাপশক্তি পাবো। বোঝা গেল? তাহলে আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট লিখে দিচ্ছি। কার্বোহাইড্রেট 4.2। আমরা যদি প্রোটিন দেখি সেখানেও পাবো 4.2। আমরা যদি লিপিড বা ফ্যাট দেখি সেখানেও পাবো, সেখানে আমরা কত পাবো? সেখানে আমরা পাবো 9.2 কিলো ক্যালোরি তাপ শক্তি। 9.2 কিলো ক্যালোরি তাপ শক্তি। মনে থাকবে তো সবার? পার গ্রাম মানে 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট আমাদের কোষে যদি পুড়তে থাকে তাহলে 4.2 কিলো ক্যালোরি শক্তি তৈরি হবে বা পাবো আমরা। প্রোটিন হলে 4.2 আর ফ্যাট হলে 9.2। এইবার তাহলে আর বাকি কি থাকলো? কার্বোহাইড্রেটের সরলতম অংশ কি? কার্বোহাইড্রেটের সরলতম অংশ হচ্ছে গ্লুকোজ। আর যদি বলা হয় প্রোটিনের হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। কি হবে? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেন ফ্যাটের কি? ফ্যাটের আমরা বলবো ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কি হবে? গ্লিসারল। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে খাদ্য উপাদান। বোঝা গেল? দেহ পরিপোষক বা দেহ গঠনকারী যে খাদ্য, সেটা হচ্ছে এই তিনটে: কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। বোঝা গেল? এর বাইরে আর কিছু নেই। ফ্যাটি অ্যাসিড দুপ্রকার, একটাকে বলা হচ্ছে সম্পৃক্ত, ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড, আর একটাকে বলা হয় অসম্পৃক্ত, যেটাকে বলা হয় আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত ফ্যাট কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে নারকেল তেল, পাম তেল, এগুলো ঘরের উষ্ণতায় যেগুলো কঠিন অবস্থায় থাকে তাকে আমরা বলছি স্যাচুরেটেড ফ্যাট। আর যেটা মাছের তেল বা ভেজিটেবল অয়েল সেগুলোকে আমরা বলছি অসম্পৃক্ত ফ্যাট, এগুলো ঘরের উষ্ণতায় তরল অবস্থায় থাকে। নেক্সট, এরপরে আসবো আমরা দেহ সংরক্ষণী খাদ্য, যেটাকে আমরা বলছি ভিটামিন বলা হয়। ঠিক আছে? ভিটামিন বলা হয়। এই জৈব পদার্থগুলো কোনো শক্তি উৎপন্ন করে না, তা সত্ত্বেও আমাদের শরীরে প্রয়োজন এই কারণে, কারণ ওই পদার্থগুলো আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, তাকে কি করে? বাড়িয়ে তোলে, স্ট্রং করে, অ্যাক্টিভেট করে, বুস্ট করে। শরীরের কার্যাবলী সঠিকভাবে পরিচালনা করার জন্য খুব কম পরিমাণে হলেও কিন্তু এদের আমাদের প্রয়োজন রয়েছে। এটা প্রথম আবিষ্কার করেছিলেন কি? এফ.জি. হপকিন্স তিনি আবিষ্কার করেছেন, কিন্তু এটা তোমাদের পরীক্ষাতে আসে না। পরীক্ষাতে কে আসে? পরীক্ষাতে আসে ভিটামিন শব্দটা কে দিয়েছিলেন বা ভিটামিন নামকরণ কে করেছিলেন? তোমরা করবে কাসিমির ফ্রাঙ্ক বা সি ফ্রাঙ্ক। এটা কিন্তু পরীক্ষাতে আসে। ভিটামিন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, আর একটা জলে দ্রাব্য। কিছু ভিটামিন আছে যেগুলো ফ্যাটে বা স্নেহ পদার্থ বা লিপিডে দ্রাব্য,
আবার কিছু আছে যেগুলো জলে দ্রবীভূত হয়, মানে জলে যদি আমরা দিয়ে গোলাই তাহলে সেটা গুলে যাবে, বাট কিছু ভিটামিন আছে যেগুলো জলে দিলে সেগুলো গুলবে না, একটা লেয়ার হিসেবে থেকে যাবে, কেবলমাত্র তারা ফ্যাটে দ্রবীভূত হতে পারে। বোঝা গেল? আরেকটা আছে এই ভিটামিন সম্পর্কিত ইনফরমেশন, যেটাকে আমরা বলছি অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন মানে কি? ভিটামিনের অ্যান্টি। ভিটামিনের অ্যান্টি মানে কি? ভিটামিনের শত্রু, অর্থাৎ ভিটামিনের কার্যকারিতাটাকে যে হ্রাস করে দেয় তাকে আমরা বলছি অ্যান্টিভিটামিনস। এমন পদার্থ যা ভিটামিনের কাজকে বাধা দেয়, ভিটামিনের কাজকে বাধা দিচ্ছে, তাকে আমরা বলছি অ্যান্টিভিটামিন। বেশিরভাগ অ্যান্টিভিটামিনের রাসায়নিক গঠন ভিটামিনের মতোই, কিন্তু কিন্তু তারা কি করে? ভিটামিনের কাজকে বাধা দেয়। ভিটামিনের কাজ দেহ সংরক্ষণ করা, তার কাজকে বাধা দিচ্ছে অ্যান্টিভিটামিনস। তাহলে অ্যান্টিভিটামিনস কি হচ্ছে? আমাদের শরীরে ক্ষতি করছে, তাই না? যেমন পাইরোডক্সিনের অ্যান্টিভিটামিন ডি অক্সি পাইরোডক্সিন, এতদূর তোমাদের আসবে না। পাইরিথিয়ামিনের, থিয়ামিন হলো থায়ামিনের অ্যান্টিভিটামিন। গ্যালাক্টোফ্লেভিন হলো রাইবোফ্লেভিন, সায়ানোকোবালামিন, এগুলো পরে পড়বে। ভিটামিন বি। অ্যামনিওপটেরিন, এটা হচ্ছে ফলিক অ্যাসিডের অ্যান্টিভিটামিন। ফলিক অ্যাসিড তার অ্যান্টিভিটামিন হচ্ছে অ্যামনিওপটেরিন। বোঝা গেল? তাহলে এই 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 জায়গাটা তোমাদের লাগবে না। ভিটামিন কি কাজে লাগবে? ভিটামিন হচ্ছে আমাদের শরীরের দেহ সংরক্ষককারী খাদ্য, খুব কম পরিমাণে হলেও এটা আমাদের শরীরে দরকার রয়েছে। বোঝা গেল? নেক্সট, আর 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 দুটো ভিটামিন, আমরা দু ধরনের ভিটামিন পেলাম। একটাকে জলে আমরা গুলিয়ে ফেলতে পারি, জলে দ্রাব্য, আর একটাকে আমরা জলে গুলাতে পারি না কিন্তু ফ্যাটে গুলিয়ে ফেলতে পারি, সেটাকে আমরা বলছি ফ্যাটে দ্রাব্য। এরপরে আসছে আমরা প্রোভিটামিন। প্রোভিটামিন কি না? প্রোভিটামিন এমন একটা পদার্থ যেটা পরবর্তীকালে ভিটামিনে রূপান্তরিত হতে পারে। ভিটামিন নয়, তবে পরবর্তীকালে প্রয়োজনের জন্য সে কিন্তু ভিটামিনে রূপান্তরিত হতে পারে। এমন পদার্থ যা ভিটামিনে রূপান্তরিত হতে সক্ষম তাকে আমরা বলছি প্রোভিটামিন। যেমন ধরো অ্যাসকারোটিন লিভারে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? অ্যাসকারোটিন লিভারে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। তোমরা যদি গ্রুপ সিডির কোশ্চেন যেটা 2016-তে পড়েছিল সেটা যদি তোমরা দেখো, সেখানে কিন্তু এ থেকে কোশ্চেন এসছে, লাইফ সায়েন্স থেকে বেশি কোশ্চেন এসছে। লাইফ সায়েন্সটাকে ফোকাস করেছে, ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে অনেক বেশি ফোকাস করেছে। ওকে, আবার দেখো আর্গো ক্যালসিফেরল, যেটা হচ্ছে D2 বা আর্গেস্টেরলে রূপান্তরিত হয়, ভিটামিন ডি তে রূপান্তরিত হয় কি? আর্গো ক্যালসিফেরল। আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি তৈরি হয় না, আমাদের ভিটামিন ডি তৈরি হয় উইথ প্রেজেন্স অফ সানলাইট। সূর্যের, আমরা যদি রোদে গিয়ে খানিকটা দাঁড়াই তাহলে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডি সংশ্লেষিত হয়। ভিটামিনের অভাবকে বলা হয় অ্যাভিটামিনোসিস বা হাইপোভিটামিনোসিস। আমাদের শরীরে যদি ভিটামিন অভাব হয় তাহলে বিভিন্ন রোগ হয়। এই যে ভিটামিনের অভাব করছে আমাদের শরীরে, এই অবস্থাকে আমরা কি বলছি? অ্যাভিটামিনোসিস। বোঝা গেল? হাইপার ভিটামিনোসিসের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ভিটামিন দেহেতে জমতে থাকে। ভিটামিনের অভাবে কি হচ্ছে? ভিটামিনের অভাবে হাইপো হাইপো মানে কম হয়ে যাচ্ছে, ভিটামিন কম হয়ে যাচ্ছে। আর অ্যাভিটামিনোসিস মানে ভিটামিন কম হয়ে যাচ্ছে। বোঝা গেল? ভিটামিনের অভাব হচ্ছে শরীরে। আবার যখন খুব বেশি ভিটামিন আমরা নিয়ে নিচ্ছি, প্রয়োজনের অতিরিক্ত, দেখা গেল বোতল বোতল ভিটামিন আমরা খেয়ে নিচ্ছি ঔষধ দোকান থেকে কিনে, কেন? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়াতে হবে ভেবে। সেটাকে আমরা কি বলছি? হাইপার ভিটামিনোসিস। সেক্ষেত্রে কি হয়? আমাদের শরীরে খুব বেশি পরিমাণে ভিটামিন আমরা নিয়ে ফেলি বা ইনটেক করে ফেলি। এরপর আমরা আসবো কিছু ভিটামিন, গুরুত্বপূর্ণ ভিটামিন, তাদের 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 উৎস কি এবং তাদের অভাবে আমাদের শরীরে কি রোগ হচ্ছে এবং তাদের রাসায়নিক নাম, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ভিটামিনের রাসায়নিক নাম খুব ইম্পর্টেন্ট, তার অভাবে যে রোগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে এইটা। এই প্রথমে আমরা দেখব ফ্যাটে দ্রাব্য ভিটামিন। ফ্যাটে দ্রাব্যকে তোমরা ছোট করে মনে রাখতে পারো আদেক, এদেক ফ্যাটে দ্রাব্য, এডেক, ADE ভিটামিন ADEK, এডেক, এরা হচ্ছে ফ্যাটে দ্রাব্য। বোঝা গেল? ভিটামিন এ, তার রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, খুব ইম্পর্টেন্ট। কি রোগ হয়? রাতকানা রোগ হয়। যদি আমাদের শরীরে ভিটামিন এ খুব বেশি পরিমাণে না থাকে বা প্রয়োজনীয় পরিমাণে না থাকে, সেক্ষেত্রে খুব বেশি নয়, খুব বেশি হলে তো হাইপার ভিটামিনোসিস হয়ে যাবে। যদি প্রয়োজনীয় পরিমাণে আমরা ভিটামিনটা নিই যতটা আমাদের শরীরে দরকার, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ যদি আমরা কম নিই, ফলে কি হবে? রাতকানা হবে। আমরা রাতের বেলা খুব ভালো দেখতে পাবো না। অনেকেই আছে এরকম যাদের শরীরে ভিটামিন এ বা রেটিনলের অভাব রয়েছে, ফলে কি হয়েছে? তারা রাত্রেবেলা খুব একটা ভালো দেখতে পায় না।
যাদের রাতকানা নেই তারা রাত্রেবেলা মোটামুটি দেখতে পাবে। নেক্সট, ভিটামিন ডি, তার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল কোথাও আছে কোল ক্যালসিফেরল। এই ভিটামিন ডি যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে ছেলেদের বা ছোটদের ক্ষেত্রে কিন্তু রিকেট রোগ হয়। রিকেট একটা রোগ যেটা হাত পা বেঁকে যায়, মানে হাত পার গঠন সম্পূর্ণ হয় না। অস্টিওমেলেসিয়া যেটা হচ্ছে বড়দের ক্ষেত্রে হয়। আমরা বড়রা আমাদের যদি ভিটামিন ডি অভাব হয় তাহলে আমাদের অস্টিওমেলেসিয়া জাতীয় রোগ হতে পারে। ভিটামিন ই, যার রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। ভিটামিন ডির রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। এই টোকোফেরল যদি আমরা সঠিকভাবে না নিই তাহলে আমাদের বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। এই বন্ধ্যাত্ব বেসিক্যালি স্ত্রী দেহে দেখা দেয়। ভিটামিন কে, যাকে বলা হয় ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, এটা যদি আমরা সঠিকভাবে না খাই তাহলে কিন্তু আমাদের রক্ততঞ্চন হবে না। অর্থাৎ কোথাও যদি কেটে ছিঁড়ে যায়, গলগল করে রক্ত বেরোতে থাকবে, রক্ত কিন্তু বন্ধ হবে না। বোঝা গেল? এইবার এইখানে একটা প্রশ্ন পড়ে তোমাদেরকে জাস্ট আমি একটু লিখে দিচ্ছি, তোমরা পারলে তুলে নাও, যে কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চনে সাহায্য করে। কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিটামিন কে বা ফাইলোকুইনন। বুঝা গেল? কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? উত্তর হবে কি ভিটামিন কে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের ফ্যাটে দ্রাব্য। আদেক হচ্ছে ফ্যাটে দ্রাব্য। বোঝা গেল? আদক। নেক্সট হচ্ছে আমাদের জলে দ্রাব্য। জলে দ্রাব্য কারা আছে? জলে দ্রাব্য দুটো ভিটামিন আছে, একটা হচ্ছে ভিটামিন বি আর একটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি যেটা আমরা টক জাতীয় ফলে পাবো। লেবু খাই আমরা, লেবুকে নিংড়ালে কি জলে লেয়ার তৈরি হয় না শরবত হয়ে ঘুলে যায়? যেহেতু ঘুলে যায় সেই জন্য ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। অনেকগুলো নাম আছে, এর মধ্যে বি অনেক বেশি আছে। বি অনেক ধরনের হয়, বির রাসায়নিক সংযুতিটা আলাদা আলাদা হয়। সেই জন্য ভিটামিন বি কে একসঙ্গে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বলি। কমপ্লেক্স মানে অনেকগুলো নিয়ে যুক্ত, তাই না? কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, যেখানে আমরা বি 1, 2, 3, 5, 6, 7, 9, 12 এই ধরনের কিছু ভিটামিন পাবো। এরও আবার কিন্তু রাসায়নিক নাম পড়ে, খুব ভাইটাল, মুখস্থ রাখতে হবে কিন্তু। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ঠিক আছে? ভিটামিন বির অভাবে শরীরে কি হয়? বেরি হতে পারে, আমাদের চামড়া ফেটে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, পেলেগ্রা হতে পারে, চুল পড়ে যেতে পারে, আমার যেমন পড়ে যাচ্ছে, অ্যানিমিয়া, আমাদের শরীরে রক্তাল্পতা হতে পারে, গর্ভাবস্থায় সমস্যা হতে পারে, বমিভাব হতে পারে, পারনেসিয়াম অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এগুলো কিন্তু আমাদের শরীরে হতে পারে ভিটামিন বির অভাবে। এবার যদি আলাদা আলাদা করে তোমাদের কোশ্চেন পড়বে না, আলাদা আলাদা করে যদি কোশ্চেন পড়ে তাহলে কিন্তু রাসায়নিক নাম কিন্তু পড়তে পারে। ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন 2 রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্ল্যাভিন, আর ভিটামিন বি 3 এটাকে নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড দুটো নামেই আমরা চিনি বা আমরা জানবো। ভিটামিন বি 5 হলে তাকে আমরা বলবো পেন্টাথেনিক অ্যাসিড। পেন্টা কথার অর্থ 5, বি 5 বললেই পেন্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি 6 পাইরিডক্সিন বলা হয়। ভিটামিন বি 7 বায়োটিন। ভিটামিন বি 9 ফলিক অ্যাসিড। ভিটামিন বি 12 কে বলা হয় সায়ানোকোবালামিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন বি 12, ভিটামিন বি 12 যদি রাসায়নিক নাম দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা করবে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। তারপরে রয়েছে ভিটামিন সি, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে? এই এতগুলো নাম যদি তোমরা মনে রাখতে পারো কোনো অসুবিধা নেই। তোমরা শুধু মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল, ভিটামিন ডি রাসায়নিক নাম কোল ক্যালসিফেরল বা ক্যালসিফেরল, ভিটামিন ইর রাসায়নিক নাম তোমরা মনে রাখবে, ভিটামিন কে এর রাসায়নিক নাম মনে রাখবে, ভিটামিন সি সব থেকে জরুরি যেটা মনে রাখবে সেটা হচ্ছে ভিটামিন সি। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই চারটে 5টা যে মেজর, বি অনেকগুলো যেহেতু আছে সেগুলো মনে রাখার দরকার নেই যদি না পারো, কিন্তু বাকি যে 5টা সেটা তোমরা মনে রাখবে। একটা ফ্যাটে, বাকি 4টা হচ্ছে ফ্যাটে দ্রাব্য আর একটা হচ্ছে জলে দ্রাব্য। বোঝা গেল? এই 5টা তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুষ্টি এবং ভিটামিন চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করলাম। এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন আসবে না। আমার উপর ভরসা করে রেখো, যদি প্রশ্ন এখান থেকে আসে এই কটা জিনিসের উপর থেকে কিন্তু কোশ্চেন আসবে। কার্বোহাইড্রেট,
তার সরলতম অংশ তার তাপশক্তি, প্রোটিন তার সরলতম অংশ তাপশক্তি, ফ্যাট তার সরলতম অংশ এবং তাপশক্তি, এই কয়েকটা জিনিস আসবে। আর ভিটামিনের রাসায়নিক নাম আর হচ্ছে তাদের অভাবজনিত লক্ষণ, মানে কি কি রোগ হয়, যেমন ধরো রাতকানা, এটা একটা স্পেসিফিক ভিটামিনের অভাবে হয়, তাই না, রাতকানা। তারপরে যদি বলা হয় রিকেট বা অস্টিওমেলেশিয়া, সেক্ষেত্রেও আমরা দেখবো একটা স্পেসিফিক ভিটামিন ডির অভাবে হচ্ছে, তাই না। রক্ত তঞ্চনে সাহায্য করছে কোন ভিটামিন, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন, সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, রক্ত তঞ্চনে সাহায্য করছে কোন ভিটামিন, তোমরা উত্তর করবে ভিটামিন কে। বোঝা গেল, ভিটামিন কে, মনে থাকবে তো সবার। তাহলে এখানে এই চ্যাপ্টার শেষ করছি। পরের ক্লাসে আমরা বেসিক্যালি আলোচনা করব পরিপাক সম্পর্কিত কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করব। আর তোমরা ভালো করে এইভাবে ক্লাসগুলো করতে থাকো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের ক্লাস চলছে, ক্লাস চলবে, আমরা প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষাতে আমাদেরকে পাস করতে হবে। ওকে, সবাই ভালো থাকবে, বাই বাই।